বিশ্ব ক্ষমতার এই চরম পট পরিবর্তনে ইসরায়েলের অস্তিত্ব আজ এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, যা তেল আবিবের শীর্ষ নেতৃত্ব আগে কখনোই আঁচ করতে পারেনি। এতদিন ইহুদিবাদী রাষ্ট্রটির সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল ইরান। তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক মহড়া দেখে ইসরায়েলের ঘুম হারাম হতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইহুদিবাদী রাষ্ট্রটির সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে উঠেছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের নেতৃত্বাধীন তুরস্ক এমন এক অপ্রতিরোধ্য আগ্রাসন নিয়ে মাঠে নেমেছে, যা ইসরায়েলকে একটি জীবন্ত নরকে পরিণত করতে পারে। তুরস্কের একের পর এক ভয়ঙ্কর আঘাতের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা আজ পুরোপুরি দিশেহারা ও মাতাল প্রায়। নেটোর অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্ক এখন ইসরায়েলের জন্য এমন সব ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে, যেখান থেকে পালানোর কোনো পথ তেল আবিবের সামনে খোলা নেই। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তাদের রাষ্ট্রের চূড়ান্ত ধ্বংসের বীজ বোনা হয়ে গেছে। আগামী সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামতে যাওয়া এই কট্টরপন্থী নেতার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ ইসরায়েলের অভ্যন্তরীণ চরম হতাশা এবং আতঙ্কের প্রতিচ্ছবি। বেনেট অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, কাতারের পূর্ণ সমর্থন নিয়ে তুরস্ক এখন ইরানকে সরিয়ে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। তার এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক সতর্কবার্তা নয়, বরং এটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর গভীর উদ্বেগের সরাসরি স্বীকারোক্তি। গত কয়েক দশক ধরে ইসরায়েলের পুরো প্রতিরক্ষা কাঠামো এবং নজরদারি আবর্তিত হচ্ছিল ইরান, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং সিরিয়া ও লেবাননের অঘোষিত যুদ্ধকে কেন্দ্র করে। তেল আবিবের পুরো নজর ছিল তেহরান নিয়ন্ত্রিত শিয়া বলয়ের দিকে। কিন্তু বেনেটের এই স্বীকারোক্তি বলে দেয়, ইসরায়েল এখন তুরস্কের নেতৃত্বাধীন এক নতুন এবং বহুগুণে শক্তিশালী সুন্নি বলয়ের মুখোমুখি হয়েছে, যা ইরানের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়ে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। আন্তর্জাতিক রাজনীতির তুর্কি বিশেষজ্ঞ মেলিহা আলতুনিসিক অত্যন্ত নিখুঁতভাবে এই নতুন বিপদের মাত্রা তুলে ধরেছেন। তার মতে, প্রেসিডেন্ট এরদোগান এমন একজন বিচক্ষণ নেতা, যিনি খুব ভালোভাবে জানেন কিভাবে একটি আদর্শকে সরাসরি সামরিক ও কূটনৈতিক শক্তিতে রূপান্তর করতে হয়। ইরানের পররাষ্ট্রনীতি মূলত বৈপ্লবিক এবং পশ্চিমা অবরোধের বিরুদ্ধে প্রতিরোধের উপর নির্ভরশীল, কিন্তু তুরস্কের কর্মপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। আঙ্কারা বাস্তববাদ এবং আদর্শের এক অভাবনীয় সমন্বয় ঘটিয়েছে, যা তাদের একই সাথে বিশ্বাসযোগ্য এবং চরম আঘাত হানতে সক্ষম এক পরাশক্তিতে পরিণত করেছে। ইসরায়েল ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি অসহায়। তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে খুব সহজেই আমেরিকা ও ইউরোপকে উস্কে দিয়ে অবরোধ আরোপ করতে পারে, তুরস্কের ক্ষেত্রে সেই সুযোগ একেবারেই শূন্য। কারণ তুরস্ক পশ্চিমা সামরিক জোট নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী এবং তাদের নিজস্ব সমরাস্ত্র শিল্প আজ বিশ্বের অন্যতম সেরা। তেল আবিবের শীর্ষ কর্তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হল তুরস্ক এবং কাতারের সমন্বয়ে গঠিত নতুন জোট। ইসরায়েলি নীতি নির্ধারকদের অভিযোগ, এই দুই দেশ মিলে মধ্যপ্রাচ্যে এমন একটি আদর্শিক বলয় তৈরি করছে, যা ইসরায়েলের অস্তিত্বের মূলে সরাসরি আঘাত হানছে। গাজা থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত প্রতিটি অঞ্চলে তুরস্কের প্রভাব এখন অপ্রতিরোধ্য। এর চেয়েও ভয়াবহ খবর হল, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরব যে পথে হাঁটছিল, আঙ্কারা অত্যন্ত সুনিপুণভাবে রিয়াদকে সেই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এর বিশেষজ্ঞ স্টিভেন কুক এই পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে বলেছেন, ইসরায়েল দীর্ঘকাল ধরে শুধু ইরানের সামরিক সক্ষমতা অনুযায়ী নিজেদের প্রতিরক্ষামূলক দেয়াল তৈরি করেছিল, কিন্তু তুরস্ক যদি সৌদি আরবকে নিজেদের বলয়ে টেনে আনতে সফল হয় এবং পারমাণবিক অস্ত্রধারী মিত্র পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক আরও নিবিড় করে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র রাতারাতি বদলে যাবে। ইসরায়েল তখন আর শুধু ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের ভয়ে থাকবে না, তাদের মোকাবেলা করতে হবে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এক বিশাল ও ঐক্যবদ্ধ সুন্নি বিশ্বকে।
ইসরায়েলকে পঙ্গু করার জন্য তুরস্ক শুধু রাজনৈতিক বা সামরিক হুঙ্কারেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি। আঙ্কারা এমন এক অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যা ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। 2024 সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সাথে আমদানি রপ্তানি সহ সমস্ত ধরনের বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ স্থগিত করে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে সিমেন্ট, অ্যালুমিনিয়াম এবং সার সহ 54টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য ইসরায়েলে পাঠানো বন্ধ করে দিয়েছিল তারা। তুরস্কের এই একটিমাত্র ঘোষণায় ইসরায়েলের নির্মাণ খাত ও সাপ্লাই চেইন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেছিলেন, এরদোগান হামাসকে সমর্থন করার জন্য নিজ দেশের অর্থনৈতিক স্বার্থ বিসর্জন দিচ্ছেন। কিন্তু কাটজের এই কথা কেবল এক অসহায় আর্তনাদ, কারণ G20ভুক্ত দেশ তুরস্ক খুব ভালো করেই জানে কিভাবে অর্থনীতিকে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ সানিম্যান নিশ্চিত করেছেন, সম্পূর্ণ রাজনৈতিক কারণে অন্য একটি রাষ্ট্রের উপর এমন সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ আরোপ তুরস্কের বিশাল অর্থনৈতিক ক্ষমতার বাস্তব প্রমাণ। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের যোগাযোগের মূল কেন্দ্রবিন্দুতে থাকা তুরস্কের এই সিদ্ধান্ত ইসরায়েলের অর্থনীতিতে এক স্থায়ী ক্ষতের সৃষ্টি করেছে। এই সংঘাতের পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট যা ইসরায়েলকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। 1917 সাল পর্যন্ত পুরো ফিলিস্তিন ভূখণ্ড সরাসরি অটোম্যান সাম্রাজ্যের অধীনে শাসিত হতো। ফিলিস্তিনের মাটি ও মানুষের সাথে তুরস্কের রয়েছে এক অবিচ্ছেদ্য নাড়ির টান। এরদোগান যখন ফিলিস্তিনের অধিকার নিয়ে কথা বলেন, তখন তিনি বিভিন্ন অটোম্যান প্রতীক ব্যবহার করে তুরস্ককে পুরো মুসলিম বিশ্বের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করেন। অ্যারিয়েল ইউনিভার্সিটির ডক্টর আসা অফির একটি চরম সত্য তুলে ধরেছেন। তার মতে, তুরস্কের কাছে ফিলিস্তিন ইস্যু শুধু একটি স্বাধীন রাষ্ট্রের দাবি বা সংহতির বিষয় নয়, এটি তাদের সরাসরি ঐতিহাসিক উত্তরাধিকার। ইরানের শিয়া আদর্শ অধিকাংশ আরব দেশের কাছেই অপরিচিত, কিন্তু তুরস্ক যখন ফিলিস্তিনের মুক্তির জন্য গর্জে ওঠে, তখন তারা এই অঞ্চলে এক অখণ্ড সাংস্কৃতিক ও ঐতিহাসিক বৈধতা দাবি করতে পারে। তুরস্কের অটোম্যান ঐতিহ্য এরদোগানের প্রতিটি পদক্ষেপের বিশ্বাসযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেয়, যা আরব বিশ্বকে খুব সহজেই তুরস্কের ছায়াতলে একত্রিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। মুশে দায়ান সেন্টারের জোনাথন গারিয়ানি বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে জানিয়েছেন, 90-এর দশকে ইসরায়েল ও তুরস্কের মধ্যে যে সামরিক বোঝাপড়া ছিল, আজ তা পুরোপুরি এক ভয়াবহ অর্থনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। 7 অক্টোবরের পর থেকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে উত্তরণের কোনো পথ ইসরায়েলের জানা নেই। ইসরায়েলের পণ্ডিতদের একাংশ মনে করে তুরস্কের এই আগ্রাসনের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তুরস্ককে নতুন ইরান হিসেবে বিবেচনা করা ইসরায়েলের জন্য আত্মঘাতী হবে, কারণ ইরানকে একঘরে করে রাখা যায়, কিন্তু তুরস্ককে একঘরে করার ক্ষমতা বিশ্বের কোনো পরাশক্তির নেই। শেষ পর্যন্ত ইসরায়েলের সামনে এক নির্মম সত্য এসে দাঁড়িয়েছে, তারা এমন একজন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে যার রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস, শক্তিশালী অর্থনীতি এবং অপ্রতিরোধ্য সামরিক বাহিনী। ইরান একটি বিপজ্জনক শত্রু হলেও তারা বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে আবদ্ধ। অন্যদিকে তুরস্ক একটি বিপজ্জনক পরাশক্তি যা পুরো বিশ্ব ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত। আঙ্কারার একটিমাত্র চূড়ান্ত আঘাত ইসরায়েলের মানচিত্রকে চিরতরে মুছে দেওয়ার ক্ষমতা রাখে এবং নেতানিয়াহুর প্রশাসন এই ধেয়ে আসা ধ্বংসের সামনে পুরোপুরি অসহায় হয়ে দাঁড়িয়ে আছে।